হাইকোর্টের ইতিহাসে বেনজির একটা সংঘাত, একটা কাজিয়ার ছবি। বিচারপতি বনাম বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার। সেখানেই সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সিবিআই তদন্ত স্থগিতাদেশ দিয়েছে এই সুপ্রিম কোর্ট। একটি দুর্নীতি, সেখানে সিবিআই তদন্ত এবং সেই তদন্তের স্থগিতাদেশ, বিষয়টি এই জায়গায় আটকে নেই। তার থেকে অনেকটা গভীরে প্রশ্নগুলো রয়ে গেছে। সেখানে একদিকে যেমন আছে প্রসিডিউরাল ল্যাচেস, অপরদিকে রয়েছে যে বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ কিছু বিষয় যেটাকে অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি। তার কারণ এই বিচার ব্যবস্থার স্যাংটিটি রক্ষা করতে হবে এবং বিচার ব্যবস্থায় মানুষের আস্থা অটুট রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছে কি নিচ্ছে না, বা বিচার ব্যবস্থা কিভাবে রিয়াক্ট করছে মানুষের আস্থাকে অটুট রাখার জন্য, সেটাও অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, এক হচ্ছে যে দুই বিচারপতির মতান্তর থাকতেই পারে, কিন্তু সেটা আইনি জায়গায় না হয়ে রাজনৈতিক হয়ে যাচ্ছে। এবং আজকে ছুটির দিনে যা এই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যা নির্দেশ ছিল, সুপ্রিম কোর্ট পুরোটাই বলল একেবারে স্থগিত থাকবে। সোমবারের দিকে তাকিয়ে রয়েছি আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট নেক্সট? এরপর কি হতে পারে? আইনজীবীরা কি বলছেন? এক, দ্বিতীয়ত, এই যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ বিষয়ে বাইরে চলে আসছে সাধারণ মানুষের আস্থার জায়গায় আদালত, এই ট্রেন্ড কতটা বিপজ্জনক? কি বলছে ওয়াকিবহাল মহল? দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, সিঙ্গেল বেঞ্চের অর্ডার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে কেউ যেতেই পারেন, কিন্তু সিঙ্গেল বেঞ্চের ডিভিশন বেঞ্চের কোনো অর্ডারকে সিঙ্গেল বেঞ্চ মানব না, এটা কিন্তু কার্যত নজিরবিহীন একটি বিষয়। যখন সিঙ্গেল বেঞ্চ বলছে যে আমরা ডিভিশন বেঞ্চের অর্ডারকে মানব না, আবার সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে অভিযোগের আঙুলটা তোলা হচ্ছে, আইনত যে অভিযোগটি তোলা হচ্ছে যে কোনো রকম অ্যাপিল মেমো ছাড়া, অর্থাৎ কোনো রকম নথিপত্র ছাড়াই একটি বিষয় আদালতে মেনশন করা হলো এবং সিঙ্গেল বেঞ্চের অর্ডার তা খতিয়ে না দেখে ডিভিশন বেঞ্চ সম্পূর্ণভাবে তা নস্যাৎ করে দিল। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এই পদক্ষেপগুলোর আইনি বৈধতা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিঙ্গেল বেঞ্চ ঠিক না ডিভিশন বেঞ্চ ঠিক, সেই বিষয়টি সুপ্রিম কোর্ট খতিয়ে দেখবে। কিন্তু তার থেকেও একটা বৃহত্তর প্রশ্নের জায়গা রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তারই সহযোগী আরেকজন বিচারপতির বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন রাজনৈতিক পক্ষপাতিত্বের। রাজ্যের অ্যাটর্নি জেনারেল সরাসরিভাবে বিচারকের আসনে বসে থাকাকালীন তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বা তিনি টিকিট পেতে চলেছেন। অপর দিক থেকে বিচারকের আসনে বসে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমেন্ট করছেন যে কিভাবে তিনি এই পদ পেয়েছেন, অর্থাৎ তার বিরুদ্ধে রাজনৈতিক তোষণের অভিযোগ। এই যে রাজনীতির আকচাকচি, তা কিন্তু কখনোই বিচার ব্যবস্থার অভ্যন্তরে কাম্য নয়, প্রত্যাশিত নয় এবং কার্যত নজিরবিহীন ঘটনা। এবং ঠিক এই জায়গাতেই সুপ্রিম কোর্ট তারা হস্তক্ষেপ করেছে। অমৃতা সিনহাকে ডেকে পাঠিয়েছিলেন একজন বিচারপতি, তিনি তাকে ডেকে পাঠিয়ে তাকে মামলা প্রভাবিত করার চেষ্টা করা হয়। প্রত্যেকটা যা অভিযোগের কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইজলাসে বসে বলেছেন, সেগুলি তিনি তার অর্ডার কপিতে শুধু উল্লেখ করেননি, দেশের প্রধান বিচারপতি সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি অর্ডারের মধ্যেই। ফলত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বিশেষ বেঞ্চ গঠন হয়েছে, তারা প্রত্যেকটা দিক খতিয়ে দেখবে। কিন্তু আপাতভাবে যে ছবিটা আমাদের সামনে এলো, তা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন আজকে কপিল সিবাল রাজ্য সরকারের তরফ থেকে, তার পাশাপাশি ডিভিশন বেঞ্চের বিষয় নিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি প্রশ্ন তুলেছেন। ফলত একটা বৃহত্তর প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামনে চলে এসেছে। কলকাতা হাইকোর্টের অভ্যন্তরের বিচার ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে, এবং এই শুনানির রায় যেদিকেই যাক না কেন, বাংলার রাজনীতিতে লোকসভা নির্বাচনের আগে তার যে একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে। এবং বাংলার রাজনীতির কথা যখন তুমি বললে, জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো প্লিজ, সেক্ষেত্রে বাংলার রাজনীতিকরা তারা কি বলছেন একটু শুনি। সুকান্ত মজুমদার, ফিরহাদ হাকিমের বক্তব্য। যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে, তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না, তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। মানে বিচারপতিদেরকেও এইভাবে যদি ব্যবহার করা হয়, চোর তার পলিটিক্যাল কেরিয়ার কি? যার বিরুদ্ধে চুরির অভিযোগ, ডাকাতির অভিযোগ, তার পলিটিক্যাল কেরিয়ার রক্ষা করার জন্য একজন জাজ গিয়ে অন্য জাজকে বলছেন
এটা যদি বাস্তবিকতা হয় তাহলে বাংলার বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, আস্থাই থাকবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মোল্ড করার চেষ্টা করেন। অর্থাৎ বাংলাতে মানুষ বিচার পায় না কিছু কিছু বিচারপতির কাছ থেকে, এখন সেগুলো সামনে আসছে। অভিষেক ব্যানার্জির তো অধিকার আছে, কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই। আমি কোর্টে গেলে অন্যায়, কোর্টে যাবে, কোর্ট থেকে বিচার হবে। আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, যে মামলাটি নিয়ে গণ্ডগোল, সেই মামলাটির থেকেও যেটা বিষয়টা ছাপিয়ে যাচ্ছে যে দুই বিচারপতির সংঘাত, এবং সেখানে একটি অন্য মামলা, শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলাও কিন্তু বিষয়টা এখানে ওতপ্রোতভাবে জড়িয়ে। ওই যে অভিযোগটা যেটা বিচারপতি অমৃতা সিনহা করেছিলেন, তিনি তো চুপচাপ একটা লিখিত অভিযোগ করেছেন, যেটা প্রকাশ্যে এনেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। সেই শুনানিটা কি এটার মধ্যে হবে? মানে আমার বক্তব্য হচ্ছে এই যে 5 জাজ স্পেশাল বেঞ্চ, তারা কি সেই সংঘাতটাও মেটানোর চেষ্টা করবেন? দেখো, আজকে খুব ব্রিফ শুনানি পর্বে যে বক্তব্যগুলো উঠে এসছে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল, অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকার বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে কপিল সিব্বাল, তাতে কিন্তু অন্তত আপাতভাবে যে ধারণা আমাদের সামনে তৈরি হচ্ছে যে প্রত্যেকটা বিষয় এই শুনানি পর্বে উঠে আসতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে কথা তুমি উল্লেখ করলে, মেডিকেলে নিয়োগ দুর্নীতির ইস্যু। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই পুরো শুনানি পর্বে আগাম আইনজীবী পাঠিয়ে তার উপস্থিতি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি না হলেও তার প্রতিনিধিত্ব করছে তার আইনজীবী, এবং যেখানে তিনি স্পষ্টভাবে অভিষেক মনু সিংভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বলছেন যে প্রত্যেকটা মামলায়, অর্থাৎ শুধুমাত্র এই মেডিকেলের দুর্নীতি মামলা নয়, প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রেই তার নাম উল্লেখ করা হচ্ছে। সেই কারণে তিনি একটি রিট পিটিশন ফাইল করতে চান। আমরা এর আগে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বারবার ধরে প্রশ্ন উঠেছে, এবং এই প্রশ্ন শুধুমাত্র কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সীমাবদ্ধ থাকেনি, তা কিন্তু সুপ্রিম কোর্টেও একাধিক এজলাসে উঠেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনিবার্য প্রশ্ন এটা হচ্ছে, বিচারপতিদের হয়ে সওয়াল জবাবটা কে করবেন? মানে এখানে 3 জন বিচারপতি জড়িয়ে কিন্তু এই গোটা মামলাটায়, তাদের হয়ে সওয়াল জবাব কে করবেন? তারা তো আইনজীবী খাড়া করতে পারবেন না। দেখো, সেটা শুনানি পর্বে ক্লিয়ার হবে। তবে যদি আমরা প্রেসিডেন্সের দিকে যদি তাকাই, এক্ষেত্রে কিন্তু কোনো বিচারপতির বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ এখানে জমা পড়েনি, অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় বলতেই হবে যে সুপ্রিম কোর্ট যে বিষয়টির কগনিজেন্স তারা নিয়েছেন তা হচ্ছে সামগ্রিক একটা সংঘাতের ইস্যু। আপাতভাবে প্রথম দিন যেটা আমরা দেখলাম যে রাজ্য সরকার এবং তার পাশাপাশি যিনি এক্ষেত্রে মূল মামলাকারী সিবিআই, তাদেরকে আপাতভাবে নোটিশ করা হলো। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আলাদা আলাদাভাবে তারা হলফনামা জমা দেবেন, সেই বিষয়টি তারা স্পষ্ট করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রিট পিটিশন দেবেন। তোমার প্রশ্ন খুবই প্রাসঙ্গিক যে এই ক্ষেত্রে বিচারপতিরা কি করবেন। যদি আমরা একটু প্রেসিডেন্সের দিকে তাকাই, 2017 সালে সিএস কার্নান কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। তাকে সেই সময়তে তাকে আদালতে দাঁড়াতে হয়েছিল এবং তার বিরুদ্ধে কেস হয়েছিল, তাই তিনি তার আইনজীবী দাঁড় করিয়েছিলেন। অর্থাৎ এই ধরনের ছবি কিন্তু আমরা এক্ষেত্রে দেখেছি। কিন্তু এখনও পর্যন্ত পুরো বিষয়টি অন্তত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে আমরা জানতে পারছি যে অমৃতা সিনহা তিনি চিঠি লিখে জানিয়েছেন, এবং অর্ডার কপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পুরো যা যা অভিযোগ সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন, এবং সুওমোটো কগনিজেন্স নিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুওমোটো কগনিজেন্সের অর্থ হচ্ছে এক্ষেত্রে কারোর অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট এই কেস শুরু করেনি, তারা স্বতঃপ্রণোদিতভাবে এই কেস শুরু করেছে। ফলত এক্ষেত্রে সুপ্রিম কোর্ট ঠিক করবে কাকে তারা ডাকবে, এবং যদি তাকে ডাকা হয় তিনি কিভাবে তার প্রতিনিধিত্ব করবেন সেই বিষয়টি তখনই স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ।